প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সরওয়ার আরবি, মেরনসান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আমি তোমাদেরকে মেরনসানের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এটা হচ্ছে জাবেদা। ঠিক আছে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়। তোমরা নিশ্চয়ই জাবেদা সম্পর্কে আমার আগের ক্লাসগুলো পেয়েছো, তারপরেও এখন নিয়মিত অনলাইন ক্লাসে থাকলে তোমরা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে প্রথমেই অনুরোধ করব, তোমরা এখনো যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের প্রথমেই কি ক্লাসগুলো তোমাদের মোবাইলে চলে যাবে। আর তোমাদেরকে অবশ্যই নিয়মিত অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকতে হবে। আর এই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখবে। পুরোটা দেখলে তোমরা এটা সম্পর্কে পরিপূর্ণ জানতে পারবে, কারণ আমি শেষের দিকে তোমাদের কিছু টেকনিক দেখিয়ে দেব, যেটার মাধ্যমে তুমি সহজে জাবেদার সবগুলো বিষয় আয়ত্ত করতে পারবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমাদের ক্লাসটা হচ্ছে যে আজকে নবম ও দশম শ্রেণীর অ্যাকাউন্টিং এর কি ষষ্ঠ অধ্যায় জাবেদা। তোমরা নিশ্চয়ই জানো সিলেবাস তোমাদের প্রথম অগ্রগতি প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাসে এটা রয়েছে। আবার যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরও কিন্তু পরিবর্তিত সিলেবাসে এটা রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিধায় এই চ্যাপ্টারটা দেওয়া হয়েছে। তো আমরা আমাদের ক্লাসে চলে আসতেছি। তো বন্ধুরা, আমাদের প্রথমে জানতে হবে জাবেদা কি, জাবেদার কেন করতে হয় এবং জাবেদারকে আর কি কি বলা হয় সে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমি তোমাদের প্রথমে এর আগেও ক্লাসে বলেছিলাম, তারপরে আরেকটু আজকে আমরা বিশদভাবে আলোচনা করি, কারণ যেহেতু আজকে হয়তো নতুন ছাত্ররা যারা নতুন ক্লাস 9-এ উঠছো বা নতুন ক্লাস 10-এ উঠছো তাদের হয়তো জানতে হবে। তো প্রথমে আমরা লিখেছি জাবেদা কাকে বলে, আমরা লিখেছি জেনে রাখা ভালো। তাহলে জাবেদা কি? লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুসারে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে যে বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলা হয়? জাবেদা বলা হয়। অর্থাৎ ধরো একটা লেনদেন সংগঠিত হয়েছে, এখন এটা যদি লিপিবদ্ধ করা না হয় পরবর্তীতে ওই লেনদেনের কথা আর হয়তো ভুলেও যেতে পারে। এই জন্য এটাকে সঙ্গে সঙ্গে আগে কি করে ফেলতে হবে? রেকর্ডিং করে ফেলতে হবে বা লিপিবদ্ধ করতে হবে। তো প্রাথমিকভাবে দুতরফা দাখিলা পদ্ধতির অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট ভাগ করে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে তারিখের ক্রম অনুসারে, তারিখের ক্রম অনুসারে বলতে আমরা বুঝি যে ধরে নাও তোমার একটা 1 তারিখ আছে, একটা 5 তারিখ আছে, একটা 10 তারিখ আছে, একটা 15 তারিখ আছে। তাহলে এটা হচ্ছে যে তারিখের ক্রম। আমি যদি প্রথমে 5 তারিখ লিখি, তারপর 1 তারিখেরটা লিখি, তারপর 15 তারিখেরটা লিখি, তারপর 10 তারিখ, তাহলে এটা কিন্তু ক্রম অনুসারে হলো না। ঠিক আছে, তারিখের ক্রম বলতে একটা ধারাবাহিকতা থাকতে হবে। 1, 5, 10 বা 1 তারিখের পরে 2 তারিখ, 2 তারিখের পরে 5 তারিখ, 5 তারিখের পরে 7 তারিখ, মানে এইভাবে যেতে হবে, উল্টো পুল্টো যাওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে যে তারিখের ক্রম অনুসরণ করা। তারপর হলো দুতরফা দাখিলা পদ্ধতি। এটা তো তোমাদেরকে আমরা আগে লেনদেনের চ্যাপ্টারের আলোচনা করেছিলাম। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে যে প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ রয়েছে, একটা হচ্ছে যে সুবিধা প্রদানকারী আর একটা সুবিধা গ্রহণকারী। সুবিধা গ্রহণকারী এবং প্রদানকারী এই দুইটা পক্ষ, একটা হচ্ছে যে ডেবিট পক্ষ আর একটা হলো ক্রেডিট পক্ষ। তাহলে ডেবিট এবং ক্রেডিটে ভাগ করে তারপরে তারিখের ক্রম অনুসারে প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাই হলো জাবেদা বই। ঠিক আছে, আচ্ছা জাবেদাকে আর কি কি বই বলা হয়? জাবেদাকে প্রাথমিক বই বলা হয়, কারণ এটা যেহেতু প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হচ্ছে। আবার এটাকে সহকারী বই বলা হয়। কেন সহকারী বই বলা হয়? কারণ জাবেদাতে তোমার জাবেদার মাধ্যমে খতিয়ান তৈরি করা হয়। তাহলে খতিয়ান হচ্ছে যে হিসাব বইয়ের রাজা বা সকল বইয়ের রাজা বলা হয় বা পাকা বই বলা হয়। তো এই খতিয়ানটা তৈরি করতে গেলে জাবেদার সহায়তা নিতে হয়, এই জন্য জাবেদাকে সহকারী বইও বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমি আর বেশি কিছু লিখলাম না। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই, সহকারী বইও বলা হয়। জাবেদার উদ্দেশ্যগুলো, প্রকারভেদ, তারপরে হচ্ছে যে জাবেদার বৈশিষ্ট্যগুলো, এগুলো তোমাদের বইতেও আছে। আর আমি পূর্বের ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছি, আমার ওখানে গেলে ক্লাস আরো কয়েকটা ক্লাস আছে, এগুলো দেখলে বুঝতে পারবে। এখন আমরা জাবেদার প্রকারভেদটা আরেকটু আলোচনা করতেছি। জাবেদাকে প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি, একটা হলো বিশেষ জাবেদা আর একটা হচ্ছে যে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা হচ্ছে যে কিছু কিছু বিশেষ লেনদেনগুলো যে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। যেমন আমি শুধু বাকিতে ক্রয় করেছি, তাহলে বাকিতে ক্রয়গুলো যে জাবেদায় বসবে সেটা হচ্ছে যে ক্রয় জাবেদা।
বাকিতে বিক্রয়, সকল প্রকার বাকিতে বিক্রয় যে জাবেদা লিপিবদ্ধ করা হবে সেটা হলো বিক্রয় জাবেদা। ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত, আমি ক্রয় করার পরে ওটা যদি নষ্ট করে বা ফেরত দিতে হয় তাহলে এটা যে জাবেদা লিপিবদ্ধ করা হয় এটাকে বলা হয়েছে ক্রয় ফেরত জাবেদা। তারপর বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। বিক্রয় ফেরত মানে আমি বিক্রি করেছি সেটা ফেরত আসলে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় সেটা হলো বিক্রয় ফেরত জাবেদা। তারপর নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা মানে সকল প্রকার নগদ প্রাপ্তি, মানে টাকা আসলে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে যে নগদ প্রাপ্তি জাবেদা। আর নগদ প্রদান জাবেদা হচ্ছে যে জাবেদায় সকল প্রকার নগদ চলে যাওয়া, অর্থাৎ টাকা চলে গেলে যে জাবেদা লিপিবদ্ধ করা হবে সেটা হচ্ছে যে নগদ প্রদান জাবেদা। এখন এই জাবেদাগুলো ছাড়া আরো কিছু জাবেদা রয়েছে যেগুলো সবসময় করা হয় না কিন্তু প্রয়োজন মতো করা হয়। তাহলে এগুলো হচ্ছে যে প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদার মধ্যে প্রারম্ভিক জাবেদা, এটা বছরের শুরুতে করতে হয় আর সবসময় করতে হয় না। তারপর সমাপনী জাবেদা, এটা বছরের শেষে করতে হয় আর কখনো করতে হয় না। তারপর সমন্বয় জাবেদা, সমন্বয়গুলো সাধারণত বছরের শেষে বা হিসাবকালের শেষে কি করা হয়, তোমার যে হিসাবগুলো বাদ পড়েছে সেগুলোর জন্য একটা জাবেদা দেওয়া হয়, এটা হচ্ছে যে সমন্বয় জাবেদা। তারপর হচ্ছে যে ভুল সংশোধনী, কোনো কারণে যদি জাবেদা এলাকায় বা কতিয়ানে কোনো জায়গায় যদি ভুল হয় সে ভুলগুলো সংশোধন করার জন্য একটা জাবেদা দিতে হয়, এটাকে বলা হয় যে ভুল সংশোধনী জাবেদা। এছাড়া আরো কিছু জাবেদা রয়েছে যেমন বিপরীত দাখিলা বলে, তারপর এগুলো হচ্ছে যে অন্যান্য জাবেদার মধ্যে পড়ে। ঠিক আছে, তো আমরা জাবেদাকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি, একটা হলো বিশেষ জাবেদা আর একটা হলো প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা আবার 6 ধরনের রয়েছে: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। আর প্রকৃত জাবেদার আসলে প্রকারভেদ নাই, প্রকৃত জাবেদা অনেক রকম হতে পারে। তারপর আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রকৃত জাবেদা লিখেছি: প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, ভুল সংশোধনী জাবেদা এবং অন্যান্য জাবেদা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জাবেদার প্রকারভেদ করতে পারি। তো আমরা আজকে একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করব। আর সৃজনশীলটা হচ্ছে যে আমাদের বইয়ের, পাঠ্য বইয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে আলোচনা করতেছি, কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিধায় আমি পাঠ্য বইয়ের আমি প্রশ্নটা তোমাদের স্ক্রিনশটের মাধ্যমে দিয়ে দেব, তাহলে ওখান থেকে আবার তোমাদের বইয়েও পেয়ে যাবে। তো আমরা এখন সৃজনশীল প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি একটা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের বইয়ের তোমার 77 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন 1, আমি এটা সৃজনশীল প্রশ্ন 2। ঠিক আছে, আমি প্রশ্নটা তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, তারপর এটা আমরা সৃজনশীল প্রশ্নটার অ্যান্সার করব। আচ্ছা, প্রশ্নটা বলেছে যে এটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেব, ওখান থেকেও দেখতে পারবে আবার বইতেও পাবে। বাহাউদ্দিন অ্যান্ড সন্স 2017 সালের মে মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। একটা প্রতিষ্ঠানে 2017 সালের মে মাসের কিছু লেনদেন হয়েছে, সেগুলো দিয়েছে। কি কি? মে 2 তারিখে বলছে যে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন করেছে, ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন করেছে কত টাকা? 15,000 টাকা। তারপরে মে 3-এ বলেছে যে রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয় করেছে। চালান নাম্বার হচ্ছে যে 173। চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। তারপর অগ্রিম ভাড়া পরিশোধ করেছে 3,000 টাকা। তারপর পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করেছে 7,000 টাকা। তারপর বলছে যে 10 তারিখ 5% বাট্টায় শাহাদত অ্যান্ড কোং এর নিকট 9,000 টাকার পণ্য বিক্রয় করেছে। চালান নাম্বার 174। পেকিং চার্জ ধরেছে কত? 500 টাকা। তারপর বলছে যে 15 তারিখ হচ্ছে যে নগদ উত্তোলন করেছে 1,000 টাকা। আমাদের এই তথ্যগুলো দিয়েছে। এবার কিছু প্রশ্ন দিয়েছে, বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসে বিক্রয় কাটলে বাট্টার পরিমাণ নির্ণয় করো। তারপর খ নাম্বার বলেছে যে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো, এবং গ নাম্বার হচ্ছে যে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অন্যান্য জাবেদাগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। অর্থাৎ যেগুলো বিক্রয় জাবেদায় যাবে না সেগুলোকে আমাদের সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। তো আমি প্রথমে ক নাম্বার যাচ্ছি। ক নাম্বার হচ্ছে যে কি, বিক্রয় সংক্রান্ত বাট্টার পরিমাণ বলেছে। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ। তাহলে প্রতিষ্ঠানের নামটা লিখবো আগে। এটা হচ্ছে যে সৃজনশীল সমাধান
ক। ঠিক আছে, আমরা লিখতেছি। হ্যাঁ বন্ধুরা, তাইলে প্রথমে আমাদেরকে বলেছে যে কি বিক্রয় খাতে বাট্টার পরিমাণ। তো আমরা লিখেছি প্রথমে প্রতিষ্ঠানের নামটা লিখেছি বাহাউদ্দিন অ্যান্ড সন্স এ বিক্রয় খাতে বাট্টার পরিমাণ। তো এখানে আমাদের দুইটা বিক্রি করেছে 2 তারিখ, একটা হচ্ছে যে মে 3 তারিখ আর একটা হলো মে 10 তারিখ। মে 3 তারিখ হচ্ছে যে রমিজ ব্রাদার্সকে 5% বাট্টায় 10,000 টাকা বিক্রি করেছে। তাহলে এই 5% বাট্টাটা হিসাবভুক্ত করতে হবে। রমিজ ব্রাদার্স হিসাব 10,000-এর 5% কত? 500 টাকা। আবার সাদাত এন্ড কুম এর কাছে 9,000 টাকা বিক্রি করেছে, তাও 5% বাট্টায়। তাহলে 5% বাট্টা হলে 9,000-এর 5% হলো 450। দুটোটা যোগ করে আমরা পেয়েছি কত? 950 টাকা। এটা হলো বিক্রয় খাতে বাট্টার পরিমাণ। এবার পরের প্রশ্নটা বলেছে যে আমাদের বাহাউদ্দিন অ্যান্ড সন্সের কি বিক্রয় জাবেদা প্রস্তুত করতে। তাহলে বিক্রয় জাবেদা মানে শুধুমাত্র বাকিতে বিক্রয়গুলো যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটা হলো বিক্রয় জাবেদা। এখন আমরা লিখেছি বাহাউদ্দিন অ্যান্ড সন্সের বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদাতে 5টা কলাম হবে: তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নাম্বার, শর্ত। আচ্ছা, শর্তটা প্রয়োজন নেই, ওটা ক্রয় জাবেদাই করব। এখানে সূত্র আর প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন 2017 সালের মে 3 রমিজ ব্রাদার্সের কাছে বিক্রি করেছে। আমরা যার নামে যাকে বিক্রি করব তার নামটা লিখব। রমিজ ব্রাদার্স হিসাব কি বিক্রি করেছে? 10,000 টাকার পণ্য বিক্রি করেছে। আর এখানে বাট্টা ছিল, বাট্টাটা তো আমরা এখানে বের করেছিলাম 500 টাকা বাট্টা। আর যদি বের করা না থাকে ওখানে আমাদের বের করতে হবে। তাহলে 10,000 থেকে 500 গেলে 9,500। ওখানে আবার বলেছিল যে চালানে 1,000 টাকা কি ধরেছে? বহন খরচ ধরেছে। তাহলে 1,000 টাকা এটা যোগ হবে, ফলে 10,500 টাকা। এখানে চালান নাম্বারের ওখানে চালান নাম্বার লিখেছি, তারপর সূত্রের ওখানে একটা টিক মার্ক দেব এবং প্রাপ্য হিসাব। আর এখানে আমরা কত লিখেছি? 10,500 টাকা। অনুরূপভাবে সাদাত এন্ড কোং, এটা 10 তারিখে সাদাত এন্ড কোং এর নিকট কি করেছে? 9,000 টাকা বিক্রি করেছে। ওখানে বাট্টা ছিল 450, এটা বাদ দিয়েছি, ফলে 8,550 থাকে। এবার এটার সাথে 500 টাকা কি তোমার পেকিং চার্জ ছিল, তাহলে এটা যোগ করে 9,050 করেছি। আর এখানে চালান নাম্বার ছিল যে 174, তারপর টোটাল হচ্ছে যে কত? 9,000, 10,500 সাথে 9,050 যোগ করলে 19,550। তাহলে এটাই হলো বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদায় 5টা কলাম থাকবে: তারিখ, ডেবিট হিসাব খাত, তারপরে সূত্র আর চালান নাম্বার, অথবা চালান নাম্বার সূত্র লিখতে পারো। এবং পরে হচ্ছে যে প্রাপ্য হিসাব ডেবিট, বা কেউ দানাদার হিসাবও লিখে, একই কথা, প্রাপ্য হিসাব বা দানাদার হিসাব লিখতে পারবে। আর বিক্রয় হিসাব ক্রেডিট। এবার এইভাবে আমাদের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি। পরের প্রশ্নটা বলছে যে সাধারণ জাবেদা করতে। হ্যাঁ বন্ধুরা, এখন আমাদেরকে পরের প্রশ্নটা বলেছে যে কি সাধারণ জাবেদা বিক্রয় সংক্রান্ত লেনদেন ব্যতীত বাকিগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করতে বলছে। তাহলে এখানে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ছিল যে 2টা। একটা হলো কি 3 তারিখেরটা, আর একটা হলো 10 তারিখের। আমরা ওখানে আগে যেটা করেছিলাম সেটা। এখন এছাড়া আরো কিছু লেনদেন রয়েছে। প্রথমে এগুলোকে আমাদের সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। তো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করার জন্য আমরা প্রথমে লিখেছি বাহাউদ্দিন অ্যান্ড সন্সের জাবেদা বই। জাবেদা বই লিখে কোন ধরনের জাবেদা? সাধারণ জাবেদা লিখেছি। আর সাধারণ জাবেদায় মূলত 5টা কলাম: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আর আধুনিকভাবে সেটাকে রেফারেন্স লিখতেছে। তবে তোমাদের যেহেতু 9-10 এর বইতে এখনো খতিয়ান পৃষ্ঠা লেখা আছে, তাই আমরা এটা লিখেছি। তো প্রথমে তারিখের কলামে 2017 সালে যেগুলো আছে তারিখগুলো লিখেছি মে 2, মে 5, মে 8 এবং মে 15 তারিখ। আচ্ছা, মে 2-এ কি করেছে? এখানে বলছে যে নগদ ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেছে। তাহলে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে এখানে কিন্তু অনেকে ভুল করে, এটাকে উত্তোলন হিসাব লিখে, কিন্তু উত্তোলন হিসাব হবে না। এটা হবে যে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ নগদ টাকা ব্যবসায় এসেছে, এই জন্য নগদান হিসাব ডেবিট হবে। আর ব্যাংক থেকে চলে গেল, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আর তোমাদের খেয়াল রাখতে হবে ডেবিটটা একটু বাম পাশে করে, ক্রেডিটটা একটু ডান পাশে করে লিখেছি, দেখছো? এইভাবে লিখবে। অনেকে কিন্তু সমানে লিখে ফেলে, সমানে লিখলে এটা ভুল। আরেকটা ব্যাপার হচ্ছে যে
তোমাদের অনেকে হয়তো তোমাদেরকে ব্যাখ্যা না দিয়ে শিখাইছে বা ব্যাখ্যা না দিয়ে করেছে, কিন্তু আসলে জাবেদার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যাখ্যা দিতে হবে। যদি প্রশ্নে উল্লেখ থাকে ব্যাখ্যা ব্যতীত বা ব্যাখ্যার প্রয়োজন নেই, তখন আমরা ব্যাখ্যাটা দেব না, অন্যথায় ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দিলে তোমার প্রশ্নের অর্থাৎ যেহেতু জাবেদার একটা বৈশিষ্ট্য বাদ পড়তেছে, এই জন্য নাম্বার কাটা যাবে। তো আমরা প্রত্যেকটাতে ব্যাখ্যা দিয়েছি। যদি প্রশ্ন উল্লেখ থাকে ব্যাখ্যা ব্যতীত, তাহলে আমাদের ব্যাখ্যা দিতে হবে না। তো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কেন? ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেছে বলে এই 15,000 লিখেছি। তারপরে হলো অগ্রিম ভাড়া পরিশোধ করেছে। অগ্রিম ভাড়া পরিশোধ করলে এটা একটা সম্পদ, অগ্রিম ভাড়া, এই জন্য অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই, আর নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট লিখেছি। কেন? অগ্রিম ভাড়া পরিশোধ। সংক্ষেপে লিখলে হবে, ব্যাখ্যাটা বিশদভাবে লেখার প্রয়োজন নেই। তারপর হলো ক্রয় করেছি, পণ্য ক্রয় করে চেক প্রদান করা বলা হয়েছে। তাহলে চেক হলে টাকাটা কোত্থেকে যাবে? ব্যাংক থেকে। এজন্য ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত? 7,000। চেকে পণ্য ক্রয়, সংক্ষেপে লিখলাম। এবং সর্বশেষ হচ্ছে যে নগদ উত্তোলন করা হবে। তাহলে এক্ষেত্রে ব্যাংক থেকে উত্তোলন না, এটা হচ্ছে যে নগদ উত্তোলন। তাহলে নগদ উত্তোলন মানে মালিক ব্যবসা থেকে নগদে উত্তোলন করেছে, এই জন্য তখন উত্তোলন হিসাব হবে। উত্তোলন হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন? নগদে উত্তোলন করা হলো বিদায়। তাহলে এবার আমরা টাকাগুলো লিখেছি, সবগুলো যোগ করেছি, যোগ করে 26,000, এখানে 24,000। যোগটা বাধ্যতামূলক নয়, তবে যোগ করে দিলে তোমার একটু সুন্দর হবে। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আজকে আমরা প্রাথমিক আলোচনাও করেছি, আবার একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি। তো সৃজনশীল প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তারপরেও বলি, এটা হচ্ছে যে তোমাদের বইয়ের পৃষ্ঠা 77-এর সৃজনশীল 2 নম্বরটা করছি। তো আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ম্যান অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকতে হবে। যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে তোমাদের অবশ্যই ক্লাসগুলো তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা অবশ্যই নিয়মিত অনলাইন ক্লাসে যুক্ত থাকার মাধ্যমে বাসায় থেকে নিরাপদে থেকে তোমরা অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। ম্যানসনের নিয়মিত অনলাইন ক্লাস হচ্ছে আগে যেমন নিয়মিত ক্লাস হতো, এখন অনলাইনে নিয়মিত ক্লাস হয়। এগুলো দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। পরবর্তীতে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। অগ্রিম স্বাগতম জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।